কিছুদিন আগে লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়ে এসেছে। তারপরে কিন্তু বিজেপির রাজ্য রাজনীতিতে অনেকটাই একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে কিন্তু 12টি লোকসভা আসনে বিজেপি জিতেছে এবার 2024 লোকসভা ভোটে। তারপরে এখানে টিএমসির হাতে 29টি লোকসভা আসন আসার পরে কিন্তু অনেকটাই এখানে 12টি লোকসভা আসনের যে প্রার্থী রয়েছে বিজেপির তরফ থেকে, তাদের মধ্যেও কিন্তু একটা সমালোচনার ঝড় উঠে আসছে এবং অনেকেই কিন্তু টিএমসিতে আসার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো এখানে কিন্তু বিজেপির রাজ্য রাজনীতিতে কিন্তু অনেকটা এখানে ঝড় উঠে আসছে, যেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ে কে কোথায় উড়ে যাচ্ছে তার কিন্তু ঠাঁই ঠিকানা নেই। এবং বিজেপির মধ্যে একটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব এখানে 2024 লোকসভা ভোট থেকে দেখা যাচ্ছে। তারপরে কিন্তু ভোটের রেজাল্ট আসার পরে যে একটা ক্ষোভ উগড়ে দিচ্ছে, একে অপরের উপরে কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন কিন্তু নিউজ চ্যানেলে যে দিলীপ ঘোষ একটি রিপোর্ট করেছেন যে তাকে কিন্তু হাত পা বেঁধে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই রকম একটা পরিকল্পনা লোকসভা ভোটে নেওয়া হয়েছে। তারপর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু এখানে দিলীপ ঘোষকে কটাক্ষ করে কি নানান মতবাদ কিন্তু প্রকাশ করেছিলেন। এই কিন্তু বিজেপির মধ্যে একটা তালবাহানার একটা সৃষ্টি আমরা দেখেছি এই লোকসভা ভোটে। তারপরে দেখেছি রানিমা ওরফে কিন্তু অমৃতা রায় এবার 2024 লোকসভা ভোটে তাকে সিলেকশন করেছিল বিজেপি প্রার্থী। তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বিভিন্ন মতবাদ প্রকাশ করেছে যে বিজেপির মধ্যে একটা এখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তার ফলে কিন্তু কারো কথা কেউ মেনে নেয় না। এর ফলে কিন্তু 2024 তাকে হেরতে হয়েছে বা বিভিন্ন মতবাদ তিনিও কিন্তু প্রকাশ করেছে। এর ফলে বিজেপি কি তার অস্তিত্বকে বজায় রাখতে পারবে পশ্চিমবঙ্গে, এটা নিয়ে কিন্তু অনেকের মনে সংকোচন চলছে। যেহেতু এখানে 12টি লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে, তার মধ্যে কিন্তু কোন কোন প্রার্থী এখানে টিএমসিতে আসার জন্য কিন্তু প্রস্তুতিও নিচ্ছে। এর ফলে কিন্তু এই লোকসভা আসনগুলো নিয়ে কিন্তু সংকোচন চলছে এবং কোন প্রার্থী বেরিয়ে যাবে তার কোনো কিন্তু ঠাঁই ঠিকানা পাচ্ছে না। এবং এখানে কিন্তু বিজেপির রাজ্য রাজনীতিতে অনেকটাই কিন্তু সমালোচনা ঝড় চলছে। এই ঝড়ে কে কোথায় ভেসে যাবে সেটা কিন্তু বলা বড় মুশকিল রয়েছে। এবার কিন্তু সেটাই কিন্তু পরিস্থিতি দেখা গিয়েছে এই লোকসভা ভোটে। তারপরে কিন্তু নতুন একটি বার্তা চলে আসছে, আবারও কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু উপনির্বাচন হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, কয়েকটি জায়গায় কিন্তু উপনির্বাচন হতে চলেছে। তাদের মধ্যে কিন্তু অন্যতম একটি রয়েছে সিতাই এখানে বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এই বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন এখানে জগদীশচন্দ্র বসুনিয়া কিন্তু এখানে বিধায়ক ছিল। তারপরে 2024 লোকসভা ভোটে তাকে সিলেকশন করে টিএমসি পার্টির তরফ থেকে এবং তিনি কিন্তু জয়ী হয় কোচবিহার লোকসভা আসন। ফলে কিন্তু তাকে এখানে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। এর ফলে কিন্তু সিতাই বিধানসভা কেন্দ্রে আবারও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এখানে মাদারিহাট যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে এখানে মনোজ টিগ্গা কিন্তু প্রার্থী হিসেবে ছিলেন বা বিধায়ক হিসেবে ছিলেন। তারপরে 2024-এ তাকে বিজেপির তরফ থেকে এখানে প্রার্থী সিলেকশন করা হয়। এর ফলে কিন্তু এই যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু তাকে ইস্তফা দিতে হয়েছিল এবং এখানে মনোজ টিগ্গা জয়ী হয়েছে বিজেপির তরফ থেকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে কিন্তু আবারও উপনির্বাচন হতে চলেছে। এর পরের যে বিধানসভা কেন্দ্রটিতে উপনির্বাচন হতে যাচ্ছে সেটা হলো রায়গঞ্জ। রায়গঞ্জে প্রথমে এখানে টিএমসিতে ছিল, তারপরে বিজেপিতে আসে কৃষ্ণ কল্যাণী। 2021 সালে এখানে তিনি কিন্তু টিকিট পেয়েও যান বিধানসভার জন্য, এরপরে কিন্তু তিনি জিতেও যান। এই কৃষ্ণ কল্যাণী তারপরে জেতার পরে টিএমসিতে আবারও তিনি কিন্তু যোগদান করেন। এবার 2024-এ লোকসভা ভোটে তাকে এবার সিলেকশন করে টিএমসির তরফ থেকে এবং লোকসভা ভোটে তিনি কিন্তু জিতেও যান। এর ফলে কিন্তু তাকে এই বিধায়ক পদে কিন্তু ইস্তফা দিতে হয়েছে। এর ফলে কিন্তু এই জায়গাটি ফাঁকা রয়েছে। এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু আবারও উপনির্বাচন হতে চলেছে। কবে হবে সেটার দিন তারিখ কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি। খুব শীঘ্রই কিন্তু এই যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এরপর রয়েছে বাগদা কেন্দ্রটি বনগাঁ লোকসভা কেন্দ্রের আন্ডারে রয়েছে। এখানে টিএমসি বিজেপি এরকম করে কিন্তু এই লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এবং এখানে কিন্তু অবশ্যই এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবেন। তারপর রয়েছে নৌহাটিতে এখানে পার্থ ভৌমিক ব্যারাকপুরে কিন্তু টিএমসি প্রার্থী 2024 লোকসভা ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেও যান। এরপর হলো হারোয়া এখানে কিন্তু বসিরহাটের অন্তর্গত একটি লোকসভা কেন্দ্রে হারোয়া বিধানসভা কেন্দ্রটি রয়েছে। এই হারোয়াতে কিন্তু হাজি নুরুল ইসলাম এখানে বিধায়ক ছিলেন। তারপরে তাকে লোকসভা কেন্দ্রে টিএমসির তরফ থেকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলাম খুবই এক সংখ্যক ভোটে কিন্তু জিতে যান। তার ফলে এই হারোয়া এখানে বিধানসভা কেন্দ্রটিতে কিন্তু উপনির্বাচন হতে চলেছে। তারপর রয়েছে মানিকতলা, এখানে উপনির্বাচন হতে চলেছে। মেদিনীপুরে কিন্তু জুন মালিয়া এখানে বিধায়ক পদে ছিলেন, তারপরে এখানে লোকসভা ভোটে তাকে দাঁড় করানো হয়েছে। এর ফলে কিন্তু মেদিনীপুর বিধানসভা কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে।
তারপর রয়েছে তোলড্যাংরা, এখানে কিন্তু এই বিধানসভা কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। তো উপনির্বাচনে কিন্তু সেরকম একটা প্রভাব ফেলতে পারবে না বিরোধী পার্টি, এবং এখানে কিন্তু শাসক দল খুবই একটা ভালো রেজাল্ট করতে চলেছে। যেহেতু আপনারা দেখেছেন লোকসভা ভোটের যে রেজাল্টটি বেরিয়ে এসেছে সেখান থেকে কিন্তু একটা প্রভাবশালী রয়েছে এখানে শাসক দল। উপনির্বাচনে সেরকম একটা প্রভাব করতে পারবে না এখানে কিন্তু বিরোধী পার্টি। এখানে শাসক দল কিন্তু মানি পাওয়ার এবং মাসেল পাওয়ারের জোরে কিন্তু এই যে বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচন হবে সেখানে কিন্তু খুব সহজে এখানে বেরিয়ে আসবে। এখানে এমন একটা রেজাল্ট হতে পারে, 1-9 একটা রেজাল্ট আসতে পারে। এখানে কিন্তু কোনো রকম এখানে প্রভাব দেখা যাবে না। এখানে আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্রের আন্ডারে যে রয়েছে মাদারিহাট, এই যে বিধানসভা কেন্দ্রটিতে উপনির্বাচন হবে সেটাতে কিন্তু একটু ফলস্বরূপ একটু ভালো দেখা যেতে পারে এখানে বিজেপির তরফ থেকে, এবং বাকি কিন্তু 9টাই একটা হতে পারে। তো এই ছিল কিন্তু উপনির্বাচন। উপনির্বাচনে কতটা এখানে পজিটিভ হবে সেটা কিন্তু আপনারা জানবেন। উপনির্বাচন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শাসক দলের পক্ষে যায়। যে কোনো উপনির্বাচনে আপনারা দেখুন না কেন সেটা কিন্তু শাসক দলের পক্ষেই এখানে আমরা দেখেছি বিগত দিনগুলোতে। তো এখানে দেখার বিষয় কোন কোন বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচনে কোন প্রার্থী জয়ী হয়, এবং অবশ্যই হাড্ডাহাড্ডি তো লড়াই হবে। তারপরেও কিন্তু এখানে যে ঝড় উঠে এসেছে সেখান থেকে কিন্তু বিজেপির অস্তিত্ব কি থাকবে পশ্চিমবঙ্গে সেটাই দেখার বিষয়। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।